চরম যত্নে। আদান দেওয়ার পরে যে ফসা হয়ে যায়, ফসা হলে গর্ত থেকে বেরিয়ে পড়ে। পাখি যখন রাগ ধরে উড়িয়ে যায় সেই সময় একটা ফাইন একটা সৌন্দর্য একটা দেখা যায়। স্বাগত সবাইকে, আমন্ত্রণ সংবাদ সারা দেশে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাতে সঙ্গে আছি নাবিলা সোহার। ঈদের পর দক্ষিণ পশ্চিমাঞ্চলের বড় চামড়ার হাট বসেছে যশোরে। খুলনা বিভাগের 10 জেলা সহ বিভিন্ন অঞ্চল থেকে ভোর থেকে চামড়া নিয়ে রাজারহাটে ভিড় জমান ক্ষুদ্র ব্যবসায়ীরা। সকাল 7টা থেকে শুরু হয় কেনাবেচা, তবে সরকার নির্ধারিত দামে কোনো চামড়া কেনাবেচা হয়নি বলে অভিযোগ অধিকাংশ ক্ষুদ্র ব্যবসায়ীদের। তাই লোকসানে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। ছাগলের চামড়া বিক্রেতারা পড়েছেন আরও বিপাকে। বেচাকেনা একেবারে নেই বললেই চলে। রাজারহাটে আছেন সহকর্মী জাহিদ হাসান। সরাসরি জাহিদের সাথে কথা বলতে চাই। জাহিদ, হাটে বেচাকেনা কতক্ষণ চলতে পারে, আর দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি প্রতিক্রিয়া দিয়েছে? শহর যে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে সর্ববৃহৎ রাজারহাট যে যশোরের, হাট সকাল ভোর থেকে শুরু হয়েছে। এখন দুপুর নাগাদ শুরু, প্রায় শেষের দিকে আজকের দিনের, যে সকাল ভোর থেকেই প্রায় 12:30 পর্যন্ত বেচা কেনা হয়েছে। আপনি জানেন যে খুলনা বিভাগের 10 জেলা সহ ঢাকার কয়েকটি জেলার ব্যবসায়ীরা এখানে চামড়া নিয়ে আসেন, যারা ক্ষুদ্র এবং পাইকারি ব্যবসা আছে। ফলে আজকের যে বেচা কেনা সেটা অধিকাংশ শেষ হয়ে গেছে। যেগুলো অবিকৃত যেসব চামড়া রয়েছে সেগুলো তারা নিয়ে যাওয়ার জন্য বা স্থানীয় যে পাশে যে গুদামঘর আছে সেগুলো রাখার এক ধরনের প্রক্রিয়া সেটা চলছে। আমরা প্রথম দিন ঈদ পরবর্তী প্রথমে এই হাট ছিল, হাট নিয়ে দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ছিল যে ক্ষুদ্র ব্যবসায়ীরা বলছে যে সরকার বেঁধে দেওয়া দামে তারা বিভিন্ন ঈদের দিন ঘুরে ঘুরে পাড়া মহল্লাতে ঘুরে তারা চামড়া কিনেছে, কিন্তু লবণজাত করার পর এবং পরিবহন খরচ সহ এই হাটে আনা পর্যন্ত যে দাম ছিল সে দাম তারা যে সরকার বেঁধে দেওয়ার দামে তারা পায়নি। এছাড়া যে খাসি এবং যে গরুর চামড়া রয়েছে সেগুলো দাম নিয়ে দুই পক্ষেরই দ্বিমত রয়েছে। যেমন পাইকারিরাও বলছে যে মূলত যে সরকার যদি ট্যানারি মালিকদের সাথে দাম নিয়ে এক ধরনের সমন্বয় করত তাহলে চামড়ার যে এক ধরনের নৈরাজ্য সেটা অনেকটা কমে যেত। এছাড়া আগামী যে শনিবার রয়েছে এই হাটের দ্বিতীয় হাট, সেই হাটে যে চামড়ার হাট জমজমাট হবে বলে এখানকার ব্যবসায়ীরা জানিয়েছেন। সেখানে খুলনা, বরিশাল এবং ঢাকার কয়েকটি জেলা চামড়া এখানে আসবে। ঢাকার ট্যানারির প্রতিনিধিরাও এখানকে চামড়া ক্রয় বিক্রয় হবে। সব মিলে আগামী শনিবার এই হাটে জমজমাট বেচা কেনা হবে বলে আশাবাদ করছেন এখানকার ব্যবসায়ী, পাইকারি ক্ষুদ্র ব্যবসায়ীরা। জাহিদ, অনেক ধন্যবাদ আপনাকে। কোরবানির চামড়া পাচার রোধে দেশের সীমান্ত এলাকাগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। দুর্গম সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে। ঈদে আগেভাগে পদক্ষেপ নেওয়ায় পাচার রোধে সফলতা আশা করছে বিজিবি। সরেজমিনে গারো পাহাড়ের ভারত বাংলাদেশ দুর্গম সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেছে যমুনা টিভি। হোসেন শহীদের প্রতিবেদন, ছবি তুলেছেন দেলোয়ার হোসেন। ময়মনসিংহের গারো পাহাড়ের পাদদেশে ভারত বাংলাদেশ সীমান্ত। কুড়িগ্রামের সাহেবের আলগা থেকে সুনামগঞ্জের মোহনপুর পর্যন্ত 243 কিলোমিটার এই সীমান্তে রয়েছে বেশ কিছু ঝুঁকিপূর্ণ দুর্গম এলাকা। এসব এলাকায় বিজিবি পায়ে হেঁটে টহল দেওয়ার পাশাপাশি ব্যবহার করছে বিশেষ এই পরিবহন। ভারতের অংশে বিএসএফের যোগাযোগ ব্যবস্থা ভালো থাকলেও বাংলাদেশের অংশ দুর্গম। সীমান্তে বসবাসকারী সাধারণ মানুষকেও সম্পৃক্ত করা হয়েছে নিরাপত্তা নিশ্চিতে। মাইকিং ও উঠান বৈঠকের মাধ্যমে করা হচ্ছে সচেতন। আমাদেরকেও সচেতন করছে যে বর্ডারে যদি ওইখান থেকে ভারত থেকে কোনো লোকজন আসে আমাদেরকে তাৎক্ষণিক জানাবে। এই এলাকায় আমরা যারা আছি সবার কাছেই বিজিবির মোবাইল নাম্বার আছে। তারা বলছে যে কোনো সমস্যা হলে আমাদেরকে কল দিবে। সরকার পতনের পরে দেয়া বিজিবি টহল আরও বেশি বাড়ছে। এখন আমরা কোনো আতঙ্ক, আমরা 24 ঘন্টা নিরাপদে। এই সীমান্ত এলাকায় রয়েছে বেশ কিছু পাহাড়ি ছড়া ও নদীপথ, যেখানে বাংলাদেশ ও ভারতের লোকালয় একেবারেই কাছাকাছি। তাই চামড়া পাচার রোধে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। আমরা এই জায়গাগুলোতে আমাদের নিরাপত্তা বলয় অত্যন্ত মজবুত করেছি। এখানে অনেকগুলো জায়গায় আপনার দুর্গম,
যেখানে পায়ে হেঁটে যাওয়া খুবই মুশকিল। বিজিবি বলছে সীমান্তে যে কোনো অপরাধ দমনে প্রস্তুত তারা। প্রতিটি গোপন রুট চিহ্নিত করে নজরদারির আওতায় আনা হয়েছে। পশু কোরবানির চামড়াগুলো যাতে আমাদের পার্শ্ববর্তী দেশে চলে যেতে না পারে, পাচার হয়ে যেতে না পারে, সেই জন্য সবচেয়ে হটস্পট যেগুলো আমরা চিহ্নিত করে থাকি বা যেদিক দিয়ে সম্ভাবনা আছে ওই দিক দিয়ে আমরা নজরদারিটা অত্যন্ত বেশি বাড়িয়েছি। বিজিবির নজরদারির পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা বাড়লে কোরবানির চামড়া পাচার রোধ করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গারো পাহাড়ের পাদদেশে ময়মনসিংহের এই সীমান্ত অঞ্চলে দুর্গম এলাকাগুলোতে এভাবেই পাহারা দিচ্ছে বিজিবি। স্থানীয়রা বলছেন সীমান্তবর্তী এলাকাগুলোতে যোগাযোগ ব্যবস্থা আরো ভালো করতে হবে। একদিক দিয়ে পাওয়া যাবে নিরাপত্তা, অপরদিকে কাজ করতে সহজ হবে বিজিবির। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। কুষ্টিয়ায় বহুতল ভবন থেকে জব্দ হওয়া কোটি টাকার একটি গাড়ি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এটি কলকাতায় হত্যার শিকার ঝিনাইদহের সাবেক এমপি আনোয়ারুল আজিমের গাড়ি বলে ধারণা করা হচ্ছে। সোমবার রাতে শহরের সাফিনা টাওয়ারের গ্যারেজ থেকে গাড়িটি জব্দ করেছে পুলিশ। গাড়ির ভেতর থেকে মিলেছে নথিপত্র, সংসদ সদস্য ও সিআইপি স্টিকার। পুলিশ বলছে গাড়িটি কয়েক মাস ধরেই গ্যারেজটিতে ছিল। জব্দ হওয়া নথিতে সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিমের নাম রয়েছে। ধারণা এটি তারই গাড়ি। গাড়িটি গ্যারেজে কে রাখলো বিষয়টির তদন্ত চলছে। ভোলার চরফ্যাশনে তেতুলিয়া নদীর ভাঙনে সর্বস্ব হারিয়ে দিশেহারা তীরবর্তী কয়েক গ্রামের মানুষ। প্রতিদিনই নদী গর্ভে বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমি সহ বিভিন্ন স্থাপনা। এদিকে বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে নোয়াখালীর হাতিয়ায় বেড়িবাঁধে ব্যাপক ক্ষতি হয়েছে। হুমকির মুখে প্রায় 20,000 পরিবার। বর্ষায় নদীর রুদ্ররূপ, বিঘার পর বিঘা জমি বিলীন হচ্ছে নদীগর্ভে। নদীর পানে তাকিয়ে অশ্রু বিসর্জন ছাড়া কিছুই করার নেই সর্বশান্ত মানুষগুলোর। ভোলার তেতুলিয়া নদীর দৃশ্য এটি। সব হারিয়ে দিশেহারা চরফ্যাশনের চর নুরুল আমিন গ্রামের তাহেরা খাতুন। নদীগর্ভে বিলীন হয়েছে রহিমা বেগমের বসতভিটাও। স্বামী ও 3 সন্তানকে নিয়ে আশ্রয় নিয়েছেন অন্যের ঘরে। স্বামী থাকতে গর্বিটা আছিল, স্বামী মারার পরে গর্বিটা ভাঙি লেগেছে, তো বিড়া থাকলে খুঁজি সেরিয়ানি খাইতাম। আমার এখানে আমি আগে বসবাস করছি। এই গাঙ্গে ভাঙতে ভাঙতে আমার ফিরা ধরছে, পরে ফিরা ধর গাঙ্গে দুধি আবার লইয়া যেত। আর গাঙ্গের লগে কি জোর আছে বাংলাদেশে আর টিকতে আসি না, পরে বিড়া অর্ধেক বিড়া সুদ্ধা আমার ঘর লইয়া গেছে। স্থানীয়রা জানান প্রায় 3 থেকে 4 বছর ধরেই কাশিম মিয়া বাজার থেকে বাংলা বাজার পর্যন্ত প্রায় 2 কিলোমিটার এলাকায় নদী ভাঙন চলছে। এই ভাঙনের শিকার অনেকেই। এই নদীর ভিতরে বাসি, আমার ঘর কেন বাসায় লইয়া গেছে। এখন আমি মানুষের ঘরে থাকি। বর্ষা হলে ধান করতাম, আবার দুলে আইলে বাদাম করতাম, ডাল করতাম। এখন নদীতে সব জমি ভেঙে লয়ে গেছে। শত শত বাড়ি ঘর এবং কয়েকশো কানি ফসলি জমি বিলীন হয়ে গেছে নদী ভাঙনে। নদী ভাঙন কবলিত 860 মিটার এলাকার মধ্যে 110 মিটার এলাকায় প্রায় 33 লাখ টাকা ব্যয়ে এখন জিও ব্যাগ ফেলা হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। জরিপ করে দেখেছে 860 মিটার অংশে কিন্তু অধিক ভাঙন রয়েছে এবং আমাদের অন্যান্য রাজস্ব খাতের আওতায় 110 মিটার অংশের কিন্তু আমরা জিও ব্যাগ দ্বারা কিন্তু প্রোটেকশনের যে ব্যবস্থা গ্রহণ করেছি এবং কাজটা চলমান রয়েছে। বাকি যে অংশটা রয়েছে সেটাও কিন্তু ভাঙনের সম্মুখীন আছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এই অংশের ভাঙন প্রতিরোধে দ্রুত কিন্তু ব্যবস্থা গ্রহণ করব। এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে হওয়া অস্বাভাবিক জোয়ারে নোয়াখালীর হাতিয়ায় বেড়িবাঁধে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে নলচিরা ঘাট থেকে বাংলা বাজার পর্যন্ত 4 কিলোমিটার বেড়িবাঁধের প্রায় অর্ধেক। যে কোনো মুহূর্তে স্বাভাবিক জোয়ারেও ভেঙে যেতে পারে বাকি অংশ। আমাদের নৌকাতে ঘর বাড়ি সব নদীতে চলে গেছে। এখন আমাদের ছেলে বাঁচাইতাম যে এখন আমাদের নৌকা আশ্রয় নিয়েছিলাম। আমার কি অবস্থা আপনারা দেখেন, ছাগল গরু গুড়া গাড়া হাঁস মুটা ব্যাগ চলে গেছে দৈত্যারি নগদ। বাংলা বাজার থেকে আবাদিয়া পর্যন্ত এখানে বেড়ি টোটাল নাই। এই বেড়িটা আপনার আজকে সামান্য এক হাত বেড়ি আছে। দ্রুত সময়ের মধ্যে ভাঙা অংশ মেরামত না করলে হুমকির মুখে থাকবে পার্শ্ববর্তী কয়েক গ্রামের প্রায় 20,000 পরিবার। এরই মধ্যে বাড়িঘর হারিয়ে অনেকেই আশ্রয় নিয়েছেন স্বজন ও প্রতিবেশীদের বাড়িতে। ক্ষয়ক্ষতির প্রাথমিক তালিকা করে সহায়তার কাজ শুরু করা হয়েছে বলে জানান ইউএনও। আমরা এগুলোতে
পরিবারের সংখ্যাগুলো নিরূপণ করার চেষ্টা করছি। এর মাঝে হাতিয়া ভূখণ্ডের মূল এলাকায় আমরা 800 থেকে 900 পরিবারকে আমরা সিলেক্ট করেছি, তালিকা অলরেডি প্রস্তুত হয়েছে। শুধু আশ্বাস নয়, দ্রুত মজবুত বেড়িবাঁধ নির্মাণের দাবি ভাঙন কবলিত এলাকাবাসীর। রাকিব সরকার, যমুনা নিউজ। গাছে নয়, নদীর পাড়ে বাসা বেঁধেছে পাখির দল। মাটির গর্তে ঘর বানিয়ে থাকছে শালিক। এমন দৃশ্যের দেখা মিলবে ঝিনাইদহের শৈলকুপায়। ঝড় ঝঞ্ঝা থেকে রেহাই পেতে এভাবেই থাকছে পাখিরা। তবে মাটির গর্তে বাসা হওয়ার মাঝে মাঝেই সাপ হানা দিয়ে নিয়ে যায় পাখির ছানা আর ডিম। এছাড়া নদী ভাঙনের ভয় তো আছেই। প্রমত্তা গড়াই নদ, সকাল সন্ধ্যা নদীর পাড়ে ব্যস্ত গাং শালিকের দল। নদের পাড়েই পাখির বাসা। একপারে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মাদলাঘাট, অন্য পারে কুষ্টিয়া জেলা। মাদলাঘাট অংশে মাটির স্তরে ছোট ছোট গর্ত, সেখানেই আবাস গড়েছে শালিকের দল। চৈত মাসের দিক থেকে অতই পানি থাকে না, চৈত মাসের দিকে বেশি আসে। এখন আবার ওই গাং যাই ভর্তি হয়ে যাবে, এ তো পানি অল্প হয়েছে, আরো ভরিয়ে উঠবি না, যে সিধা করে পানি আসবে না, সেই সময় গাং শাল থাকবি না। পারে নেই, এই পারে যে গাড়িয়ে এই যে ওই না ভাঙল না, এই ভাঙলে থাকে। মে থেকে আগস্ট পর্যন্ত পাখিদের প্রজনন মৌসুম। এই মাসগুলোতে গর্তেই নিরাপদ আশ্রয় খুঁজে নেয় পাখিরা। ঝড় বাতাসেও ঘর ভেঙে যাওয়ার ভয় নেই। ভোর হতেই গর্ত থেকে বেরিয়ে আসতে শুরু করে পাখিরা। দিনভর খাবারের সন্ধান। তবে সাপ আর নদী ভাঙনে মাঝে মাঝেই পড়তে হয় বিপদে। সকালে ফজরে আজান দেওয়া পরে যে ফর্সা হয়ে যায়, ফর্সা হলে ওরা গর্ত থেকে বেরিয়ে পড়ে। সাপরা যখন ক্ষুধা পায় তখন ওরা এসে ওই গর্ত ঢুকে কিছু বাচ্চা ডিম টিম এগুলো খাওয়া যায়। পাখি যখন রাগ ধরে উড়িয়ে যায় সেই সময় একটা ফাইন একটা সৌন্দর্য একটা দেখা যায়। আবার যে সময় এক জায়গায় বসে কেজর বেজর করে খায়, ওই সময় একটা ভালো লাগে। নদের ছোট ছোট মাছ আর আশপাশের এলাকার ফসলের মাঠে খাবার মেলে বলেই অঞ্চলটি পাখির অভয়াশ্রম হয়ে উঠেছে। বর্ষায় নদের পানি বেড়ে গেলে আবার গাছের ডালে বাসা বেঁধে নেবে পাখিরা। বছরের পর বছর ধরে চলছে তাদের এই পরিক্রমা। গ্রামবাসীও আগলে রাখে পরম যত্নে। তো শালিক পাখিটাই বেশি, মাছরাঙা খুব কম। কেউ কেউ আবার চুইচুরা পাখিও বলে। পুরা ওই যে পোকামাকড়, তারপরে যে গাছের ফল ফুলি বিভিন্ন তারা খায় বেড়ায়। পুঁটি মাছ, চিংড়ি মাছ, এইসব ছোট ছোট মাছ নদীতে মারে, জাল টানে, উপরে উপরে ওটা খায় ওরা। ধূসর কালো বর্ণের গাং শালিক দেখতে কিছুটা ভাত শালিক আর ঝুটি শালিকের মতোই, তবে তাদের ঠোঁট মোটা আর চোখের কোণে লাল আভা। সাবরিনা লিজা, যমুনা নিউজ। ঈদের চতুর্থ দিনও জমজমাট পর্যটন কেন্দ্রগুলো। এ বিষয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এহসান আল কুতুবী। এহসান, ঈদের তো লম্বা ছুটি, সৈকতে আজ এই মুহূর্তে পর্যটকদের ভিড় কেমন দেখছেন? ভিড়ের কথা আমি বলতে চাই না সোহার, কারণ হচ্ছে আপনাকে এখানে ভিড়ের যে ছবি, সেই ছবি দেখানোর মাধ্যমে বোঝাতে চাই আসলে কি পরিমাণ মানুষের এখানে কক্সবাজার সমুদ্র সৈকত ঘিরে জমজমাট অবস্থা। অর্থাৎ সুগন্ধা থেকে কলাতলি, লাবণী, প্রতিটি পয়েন্ট একেবারে পর্যটকে পরিপূর্ণ। যত সময় বাড়ছে ততই কিন্তু পর্যটকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আজকে ঈদের চতুর্থ দিন হিসেবে সবচেয়ে বেশি পর্যটক দেখা যাচ্ছে। হয়তো আরও বাড়তেও পারে বা কমতেও পারে, কিন্তু যে পরিমাণ পর্যটক আমরা গত 3 দিন ধরে দেখাচ্ছিলাম, আজকে কিন্তু আরেকটু বেশি। এবং হোটেলগুলোতে কোথাও কোনো রুম খালি নেই, এবং কিছু হোটেল ছাড়া। আবার কক্সবাজারের শুধু সমুদ্র সৈকত নয়, অনেকেই কিন্তু এখন কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে যেসব হোটেল রিসোর্ট রয়েছে সেখানেও কিন্তু ভিড় করছে। সোহার, ইহসান, আপনাকে অনেক ধন্যবাদ।